হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলক এবং আজ আমরা এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 এর 4th এপিসোড। আর যদি এখনো আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে তার লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম ফোর্টিটিউড 9.8। বন্ধুরা, গতবার আমরা কাফকাকে যখন দেখেছিলাম সে গুরুতরভাবে আহত ছিল এবং কিকোরু তাকে বাঁচিয়েছিল, যার পর হোশিনা তাকে পরীক্ষা থেকে সরে যেতে পরামর্শ দেয়, কিন্তু কাফকা আহত হওয়া সত্ত্বেও তা করতে রাজি নয়। আর ইচিকাওয়া যখন জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, তখন কাফকা উঠে দাঁড়িয়ে বলে যে সে ঠিক আছে, কিন্তু বাস্তবে সে তার ভাঙা পায়ের ওপর দাঁড়িয়েছিল এবং সে ব্যথার মাঝেও হাসছিল। যা দেখার পর হোশিনা তাকে পরীক্ষা শেষ করার অনুমতি তো দিয়ে দেয়, কিন্তু তাকে সতর্ক করে দেয় যে যদি হোশিনার মনে হয় যে কাফকার অবস্থা খারাপ হচ্ছে, তখনই সে রিমোট শিল্ড চালু করে তাকে পরীক্ষা থেকে বাদ করে দেবে। আর এতে কাফকাও রাজি হয়। তারপর কাফকা ইচিকাওয়াকে বলে যে সে যেন এগিয়ে যায়, কিন্তু ইচিকাওয়া বলে যে সে কাফকাকে পেছনে ফেলে যাবে না এবং তাকে ব্যাকআপ দিবে, যেটা কাফকাকে মনে করিয়ে দেয় যে ইচিকাওয়া কিভাবে তাকে প্রথমবার বাঁচিয়েছিল এবং সে উপলব্ধি করে যে ইচিকাওয়া প্রকৃত রূপে এমনই। তাই কাফকাও একসাথে লড়াই করার জন্য রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় হোশিনা আবারও পাগলের মতো হাসছিল, কারণ ইচিকাওয়া সত্যি সত্যি কাফকাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। আর যখন কাফকা চিৎকার করে বলে যে তাদের শক্তি একত্রিত হয়েছে, তখন অন্য পরীক্ষার্থীরা তাদের দিকে অবাক হয়ে তাকায়, যার ফলে ইচিকাওয়া একটু লজ্জিত হয় এবং তাদের উপর আর দৃষ্টি আকর্ষণ করতে সে কাফকাকে বারণ করে। তারপর কাফকা বলে যে ইচিকাওয়া হবে তাদের দুইজনেরই পা, আর ইচিকাওয়া কাফকাকে তার কাইজু নলেজ পুরোপুরি ব্যবহার করতে বলে। এইসব দেখে হোশিনা আরো বেশি হাসতে থাকে এবং বলে যে এই দুইজনকে এমনিতেই পাশ করিয়ে দেওয়া উচিত, কারণ এরা খুবই ভালো কমিক রিলিফ হবে। যা শোনার পর কোনোমি আবারও রেগে গিয়ে হোশিনাকে বিষয়টা সিরিয়াসলি নিতে বলে। এরপরই কাফকা আর ইচিকাওয়া সিদ্ধান্ত নেয় যে তারা কিকোরুকে ফলো করে তার সহায়তা করবে, এবং তখনই ইচিকাওয়া স্যুটের শক্তি ব্যবহার করে অবিশ্বাস্য গতিতেই ছুটতে শুরু করে। কিকোরুকে দেখেই কাফকা আর ইচিকাওয়া তার কাছে গিয়ে সহায়তা করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু কেউ কিকোরুর গতির সাথে তাল মেলাতেই পারে না। আর সে একাই সকল ইউজুকে ধ্বংস করে এবং শেষমেশ হঞ্জুর মুখোমুখি হয়। সে হঞ্জুর পেছনে একটি গ্রেনেড ছড়ে, যার ফলে সেটি মুখ খুলে ফেলে, আর কিকোরুও সেই সুযোগ কাজে লাগিয়ে তার মুখে গুলি চালিয়ে হঞ্জুরটিকে হত্যা করে ফেলে। যার পরই ঘোষণা করা হয় যে পরীক্ষাটি শেষ, আর কাফকা এবং ইচিকাওয়া শুধু বোকার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। এবং কিকোরু সকল কাইজুকে এত তাড়াতাড়ি শেষ করে ফেলাতে কাফকা খুবই বিরক্ত হয়, যার পর কোনোমি সকল ড্রোন ফিরিয়ে আনে এবং হোশিনাকে জিজ্ঞেস করে যে আহতদের জন্য সে মেডিক পাঠাবে কিনা। কিন্তু হোশিনা তখন কিকোরুর কারণে পরীক্ষাটা এত দ্রুত শেষ হওয়ার কথাটাই চিন্তা করছিল। এরপর মিনা মন্তব্য করে যে কিকোরু তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী, এবং এতে হোশিনাও একমত হয়। যার পর হোশিনা ব্যাখ্যা করে যে তারা ভেবেছিল এখানে কমপক্ষে 30 জন পরীক্ষার্থী বাদ পড়বে, কিন্তু কিকোরুর উপস্থিতির কারণে কেউই বাদ পড়েনি এবং তাদের ক্ষয়ক্ষতিও খুবই কম হয়েছে। তারপরই সে বলে যে কিকোরু যেহেতু ডিফেন্স ফোর্সের ডিরেক্টরের মেয়ে, তাই তার কাছ থেকে এমনটাই প্রত্যাশিত ছিল। আর এখানেই আমরা প্রথম জানতে পারি যে কিকোরু আসলে ডিরেক্টর জেনারেল ইসাও শিনোমিয়ার মেয়ে, যিনি প্রথম ডিভিশনের প্রাক্তন ক্যাপ্টেন এবং বর্তমানে ডিফেন্স ফোর্সের প্রধান। আর হোশিনা বিশ্বাস করে যে কিকোরু একদিন বড় কিছুই হতে পারবে এবং তাদের দেশের জন্য একটি আশার আলো হয়ে উঠবে। তার বাবার কথা একটু ভেবে কিকোরু সিদ্ধান্ত নেয় যে সে এবার ফিরে গিয়ে আবারও কাফকাকে নিয়ে একটু ব্যঙ্গ করবে, কিন্তু তখনই সে পেছনে একটি নতুন কাইজু দেখে, আর সে কিছু বোঝার আগেই কাইজুটি কিকোরুর দিকে আঙুল তোলে এবং তা থেকে একটি প্রজেক্টাইল নিক্ষেপ করে, যা অনেকটাই একটি গুলির মতো ছিল, যা তার বুকে আঘাত করে। অপরদিকে ইচিকাওয়া আর কাফকা ক্লান্ত হয়ে মাটিতে পড়েছিল। এই সময় তারা কিকোরুকে নিয়ে কথা বলছিল। ইচিকাওয়া উল্লেখ করে যে তারা কিকোরু সম্পর্কে যা যা শুনেছিল তা সবই সত্যি, আর যদিও সে অনেকবার কাফকাকে নিয়ে মজা করেছে, কাফকা তাও কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ কিকোরু তার প্রাণ বাঁচিয়েছিল এবং সবাইকে পরীক্ষায় পাশ করাতে সে সবচেয়ে বেশি অবদান রেখেছে। ইচিকাওয়া সম্মতি জানিয়ে হ্যাঁ বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাদের আশেপাশের সকল ইয়োজু যাদেরকে তারা হারিয়েছিল সবগুলোই আবারও জীবন্ত হয়ে উঠতে থাকে, যা দেখে সবাই আতঙ্কিত হয় এবং ইচিকাওয়া বলে যে দ্রুতই তাদের এখান থেকে চলে যেতে হবে। ওইদিকে কিকোরু তার স্যুটের শিল্ড একটি বিন্দুতে কনসেন্ট্রেট করে কোনো মতে তার হার্টকে রক্ষা করতে সক্ষম তো হয়, কিন্তু তবুও প্রজেক্টাইলটা তার স্যুট ভেদ করে তার শরীরের ভেতর প্রবেশ করে। কিকোরু কাইজুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যে তুমি আসলে কি, আর তাকে অবাক করে কাইজুটি কথা বলা শুরু করে। কাইজু বলে যে সে অবাক হচ্ছে এটা দেখে যে কিকোরু এখনো বেঁচে আছে, এবং লক্ষ্য করে যে কিকোরুর স্যুট নিজে নিজেই তার ক্ষতটি বন্ধ করে দিচ্ছে, যার পর হঞ্জুটিও জীবিত হয়ে যায় এবং নতুন কাইজুটি তাকে শান্ত করে জানায় যে সে হঞ্জুটিকেই এই বিষয়টা সামলাতে দেবে, অর্থাৎ কিকোরুর সাথে আরেকবার লড়াই করতে দিবে। তার সামনে একটি বুদ্ধিমান কাইজু দেখে কিকোরু কিছুই বুঝতে পারে না, আর সে গুলি করার চেষ্টা করতেই যাচ্ছিল,
তখনই সেই নতুন কাইজুটি হঞ্জুটিকে নির্দেশ দেয় যে সে যেন কিকোরুকে গিলে ফেলার আগে ভালো মতো চিবিয়ে নেয় এবং আবারও আগের মতো অনেকগুলো প্রজেক্টাইল ছুড়ে দেয়। তখন কন্ট্রোল রুম থেকে কিকোরুর চিৎকার শোনা যায় আর কোনোমি দ্রুতই বুঝতে পারে যে কিকোরুর ভাইটাল স্বাভাবিক নয় আর মৃত কাইজুগুলো আবারও জীবিত হয়ে উঠছে। সে হোশিনাকে এটা জানানোর পর হোশিনা বলে যে কাইজুদের মৃত্যুর পরে আবারও জীবিত হওয়ার কথা ছিল না। আর তখনই কোনোমি আবারও জীবিত হওয়া হঞ্জুর ফর্টিটিউড লেভেল স্ক্যান করে বলে যে এখন তা হলো 6.4। আর এতে হোশিনা বুঝতে পারে যে এটি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং এটির মোকাবেলা করতে পুরো একটি ডিফেন্স ফোর্সের ইউনিট লাগবে। এবং সে আরো বুঝতে পারে যে এখানে শুধু মিনা এবং সে নিজেই এমন মানুষ যারা এই হঞ্জুর মোকাবেলা করতে পারবে। আর তখন মিনাও অর্ডার দেয় যেন সব পরীক্ষার্থীদের এখনই রিমোট শিল্ড অ্যাক্টিভ করা হয় এবং ড্রোনগুলোকে আবারও ফেরত পাঠিয়ে ক্যামেরা ফিড যেন চালু করা হয়। যারপর সে হোশিনাকে বলে তার সঙ্গে পরীক্ষার এলাকায় যেতে। তারপরই পরীক্ষার্থীদের ইভ্যাকুয়েট করার নির্দেশ দেওয়া হয়। আর আঘাত পাওয়া সত্ত্বেও ইভ্যাকুয়েশনের কথা শুনে কিকোরু ক্ষিপ্ত হয়ে যায় এবং সে ইভ্যাকুয়েট করতে চায় না, কারণ যতক্ষণে ডিফেন্স ফোর্স এসে পৌঁছাবে ততক্ষণে হঞ্জু অনেক মানুষকেই হত্যা করতে পারবে। যারপর সে কাইজু মাসেল ফাইবারের স্যুটটি ব্যবহার করে তার রক্তপাত বন্ধ করে দেয় এবং নিজেকে বলে যে আমি এখনো লড়তে পারি এবং যখন আমি ব্যাটেলফিল্ডে থাকি তখন আমি কাউকেই মরতে দেব না। সে তখন তার বাবার কথা মনে করে যে তার মেয়ের কাছে এই জাতির ভবিষ্যতের জন্য পারফেক্ট হওয়ার দাবি করেছিল। আর তার বাবার স্বীকৃতি পাওয়ার ইচ্ছায় কিকোরু চিৎকার করে বলে যে আমাকে পারফেক্ট হতেই হবে এবং সে হঞ্জুটিকে পরাজিত করার চেষ্টা আবারও করে, কিন্তু হঞ্জুটি তাকে সহজেই একটি মাত্র আঘাতে ছিটকে ফেলে দেয়। কিকোরু যখন মারাত্মকভাবে আহত হয়ে পড়ে তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তার ছোটবেলার এক ক্লাসমেট তার ট্যালেন্টে মুগ্ধ হয়ে যায় কারণ সে পরীক্ষায় প্রথম হয়েছিল। ছোট কিকোরু তখন তার অর্জনে গর্বিত ছিল, কিন্তু পরে দেখা যায় যে তার ক্লাসমেটের বাবা যখন তার ক্লাসমেটকে অভিনন্দন জানাচ্ছিল আর তাকে স্নেহ করছিল, কিকোরু দুঃখিত হয়ে পড়ে কারণ তার বাবা তাকে এই স্নেহ কখনোই দেখাতেন না এবং এমনকি আজ তার বাবা তাকে নিতেও আসেননি, বরং এসেছে তাদের বাটলার, যে তাকে বলে যে তার বাবা আজ বাসায় থাকবে এবং তাকে উৎসাহিত করে যেন সে তার বাবাকে তার সফলতার কথা জানায়। তবে ফলাফলটি শোনার পর কিকোরুর বাবা ইসাও শিনোমিয়া তার মেয়ের উচ্ছ্বাসে সন্তুষ্ট হয় না, বরং তিনি বলেন যে তিনি এমন ফলাফলই আশা করছিলেন আর এর থেকে নিচের কিছু তিনি অ্যাকসেপ্ট করতেন না। তিনি কিকোরুকে মনে করিয়ে দেন যে কিকোরুর লক্ষ্য হওয়া উচিত পারফেক্ট হওয়ার। তিনি বলেন যে একটা সফলতায় অতিরিক্ত আনন্দিত হলে পরের বার ব্যর্থতা আসবেই। যারপর তিনি বলেন সেই সেন্টেন্সটা যা কিকোরুকে আজ পর্যন্ত মোটিভেট করে আসছে, যা ছিল তোমাকে সবসময় পারফেক্ট হতেই হবে এই দেশের ভবিষ্যতের জন্য এবং অবশ্যই তোমার মৃত মায়ের জন্য। আর যারা ভাবছিলেন না কিকোরুর বাবা মারা যাননি, তিনি অনেক কঠোর আর কোনোদিনই তার স্নেহ দেখান না, তিনি সবসময় কাজে ব্যস্ত থাকেন, তাই কিকোরুর জীবনে তার থাকাটা অনেকটা না থাকার মতোই। তবুও কিকোরু তার বাবাকে অনেক সম্মান করে। যাই হোক, আবারও বর্তমানে ফিরে দেখা যায় যে কিকোরু হঞ্জুটির ওপর আক্রমণ করে দেয় আর প্রত্যেকটি আক্রমণে সে তার বাবার কথাগুলো মনে করতে থাকে, যিনি তাকে বলছিলেন যে তার পারফেক্ট হতেই হবে আর তার থেকে উপরে কাউকে যেতে দেওয়া যাবে না। কিন্তু যতই সে চেষ্টা করুক না কেন হঞ্জুটি তাকে বারবার পরাস্ত করে আর একসময় তার হাত থেকে তার অস্ত্রটি পড়ে যায়, যার পর দেখা যায় তার এক হাত শুধু ভেঙেই যায়নি, বরং তা এমন ভাবে মোচড়ানো ছিল যেটা আমি সঠিকভাবে এখানে ব্যাখ্যাও করতে পারবো না। যাই হোক, এরপর হঞ্জু তার সেই শিংগুলো আবারও গজিয়ে তোলে যেগুলো এটিকে আটক করার সময় ডিফেন্স ফোর্স কাটিয়ে নিয়েছিল। আর এরপরই এখানে ড্রোনগুলো চলে আসে এবং কোনোমি দেখে যে কিকোরু আহত অবস্থায় হঞ্জুর কাছেই পড়ে আছে আর সে শিংগুলো লক্ষ্য করে এবং মিনা ও হোশিনোকে এটার ব্যাপারে রিপোর্ট করে। আর যদি না জানেন, কাইজু নাম্বার 8-এ কাইজুদের শরীরে ইউনিঅর্গেন নামের একটি বিশেষ অঙ্গ থাকে যেটা তাদের আলাদা ক্ষমতা দেয়, আর এই হঞ্জুর ক্ষেত্রে এটি ছিল তার শিং। হঞ্জুটি যখন তার ইউনিঅর্গেন দিয়ে কিকোরুকে আঘাত করার প্রস্তুতি নিচ্ছিল তখন কোনোমি এই তথ্য মিনা আর হোশিনোর কাছে পাঠিয়ে দেয়, যারা তখন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে হঞ্জুর দিকে দৌড়ে আসছিল। হোশিনা চিন্তা করছিল যে তারা কি সেখানে সময় মতো পৌঁছাতে পারবে কিনা, আর মিনা শুধুমাত্রই কিকোরুকে বাঁচাতে মনোযোগের সাথে সেখানে দৌড়ে যাচ্ছিল। কিকোরু তখন বাঁচার আশা ছেড়ে দেয় এবং তার বাবাকে মনে মনে বলতে থাকে যে বাবা, আমি দুঃখিত, আমি তোমার জন্য পারফেক্ট হতে পারলাম না। আর যখন সম্পূর্ণ নিরস্ত্র কিকোরুকে কাইজুটি আঘাত করতেই যাচ্ছিল তখনই তার সামনে কাফকা এসে তাকে বলে যে তুমি দারুণ কাজ করেছো কিকোরু। কিকোরু তখন কাফকাকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে, আর ঠিক তখনই হঞ্জুটি তার আক্রমণ চালিয়ে দেয়, কিন্তু কাফকা সেটি সহজেই ঠেকিয়ে দেয়, যা দেখে কিকোরু অবাক হয়ে তাকিয়ে থাকে। আর কাফকা বলে যে তুমি এতটা পরিশ্রম করেছো বলেই সবাই আমরা আজ নিরাপদভাবে ইভ্যাকুয়েট করতে পেরেছি, এখন বাকি কাজটা আমার উপর ছেড়ে দাও। এদিকে অন্য পরীক্ষার্থীরা যখন ইভ্যাকুয়েট করছে তখন আওই তাদের সিগন্যাল ফ্লেয়ার দিয়ে গাইড করছে, যা দেখে হারুইচি বুঝতে পারে যে কেন আওই জাপান সেলফ ডিফেন্স ফোর্সের সেরা। আর অন্যদিকে ইচিকাওয়া দৌড়াচ্ছিল আর একটু আগেই যা ঘটেছিল তা নিয়েই ভাবছিল, যখন একজন পরীক্ষার্থী তাদের কাছে এসে বলেছিল যে হঞ্জুটি আবারও জীবিত হয়ে উঠেছে এবং
কিকোরু এটার সাথে একাই লড়াই করছে। ইচিকাও তখন কাফকাকে বলতেই যাচ্ছিল যে চলো এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু সে কাফকার দিকে তাকাতেই দেখে যে কাফকা এখানে নেই। তখন ইচিকাও বুঝতে পারে যে কাফকা কিকোরুর একা লড়ার সম্পর্কে জানার পর সাথে সাথেই তাকে বাঁচাতে চলে গেছে। আর ইচিকাও এই বিষয়ে ভয় পেতে থাকে, কারণ কাফকা হয়তো রূপান্তরিত হয়ে তার পরিচয় ফাঁস করে ফেলবে এবং হতে পারে তাকে এখানেই মেরে ফেলা হবে। কিন্তু সে কাফকার সাহসিকতা দেখে মুগ্ধ হয়, কারণ সে জানে যে কাফকা কখনোই কাউকে বাঁচাতে হলে নিজের জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করবে না। এদিকে কাফকা যখন কাইজুতে রূপ নেয় তখন কিকোরু অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি কোনো কাইজু কিনা। আর কাফকা পেছনে ফিরে তার দিকে এসে অনুরোধ করে যে সে যেন এই বিষয়টা গোপন রাখে। কিকোরু তখন কিছু বলার আগেই কাইজুটি আবারও আক্রমণ করে দেয়, আর কাফকা সহজেই এই আঘাতটিও প্রতিহত করে। তারপর সে কিকোরুকে আশ্বস্ত করে যে কাইজুকে মারার পর সে সবকিছুই খুলে বলবে। আর এই সময় যদিও কোনোমি জানতো না যে এটা কাফকা, সে বুঝতে পারে যে যেখানে কিকোরু আর হনজুটি ছিল সেখানে হঠাৎ করেই খুব শক্তিশালী একটি শক্তির বিস্ফোরণ হয়েছে। সে ভাবে যে এটা হয়তো কোনো কাইজু হতে পারে, যা শুনে মিনার হোশিনা বিভ্রান্ত হয়ে পড়ে এবং কোনোমিকে জিজ্ঞেস করে যে সে কিছু দেখেছে কিনা। কোনোমি যার উত্তরে বলে যে বিস্ফোরণে ক্যামেরাটি নষ্ট হয়ে গেছে, যার পর কোনোমি দেখতে পায় যে কাফকার ফোর্টিটিউড লেভেল 9.8। বন্ধুরা মনে করে দেখুন, হনজুর ফোর্টিটিউড লেভেল ছিল 6.4, তাহলে এর থেকে আন্দাজ করা যায় যে কাফকা আসলে কতটা শক্তিশালী। হোশিনা তখন বলে যে এটা অসম্ভব, কারণ ফোর্টিটিউড এত বেশি হতেই পারে না, আর বিস্ফোরণের কারণে হয়তো সেন্সরটি নষ্ট হয়ে গেছে। আর যদি তা না হয় তাহলে এটা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কাইজু হবে, যার সঙ্গে কোনোমিও একমত হয়। কাফকা এরপরই হনজুকে শেষ করতে প্রস্তুতি নিতে থাকে। সে মাটিতে তার পা ঠুকে বলে যে আমার সময় খুবই কম, আর আমি এক ঘুষিতেই তোকে শেষ করব। কাফকা যার পর হনজুকে এমন এক ঘুষি মারে যে তার শরীরের মাংস ছিঁড়ে যায় এবং কিকোরুও প্রায় উড়েই যাচ্ছিল। আর ধুলো কেটে গেলেই দেখা যায় যে হনজুর রক্ত বৃষ্টির মতো উপর থেকে ঝরছে, আর তার শরীর সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে আছে। কাফকা আত্মবিশ্বাসের সাথে বলে যে পারলে আবার রিজেনারেট করে দেখাও, কিন্তু যখন হনজুটি আবারও রিজেনারেট করতে থাকে তখন সে ভয় পেয়ে যায়। আসলে এখানে হনজুটি রিজেনারেট করার চেষ্টা করছিল না, বরং সে শুধু বাঁচার শেষ চেষ্টা করছিল। কাফকা তখনই কিকোরুর দিকে ঘুরে দৌড়ে তার কাছে এসে তার পেছনে থাকা একটি কাইজুকে মেরে ফেলে, যার পর সে কিকোরুর দিকে তাকিয়ে তার মাথা মানুষে রূপান্তর করে হাসে এবং বলে যে তুমি ঠিক আছো বলে আমি অনেক স্বস্তি পেয়েছি, এবং একটু কঠোরভাবেই বলে যে এভাবে আর কখনোই নিজের জীবনের ঝুঁকি নিবে না। আর ঠিক তখনই ইচিকাওয়া এসে কাফকার মাথায় একটি ক্যারাটি চপ মেরে চিৎকার করে বলে যে তোমার নিজেরও তাই করা উচিত। ইচিকাওয়া তখন কাফকাকে বকতে থাকে যে কেন সে নিজের শক্তি প্রকাশ করেছে, যার জবাবে কাফকা বলে যে আসলে আমি পুরো রূপান্তর করতে চাইনি, কিন্তু হনজুটি সত্যি ভয়ঙ্কর ছিল। যা শোনার পর ইচিকাওয়া রেগে থাকলেও তাকে ভবিষ্যতে সতর্ক থাকতে বলে। আর কিকোরু তখনও বিভ্রান্ত ছিল এবং সে কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারে না, আর তার আঘাতের জন্য হওয়া ক্লান্তির কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর মিনা আর হোশিনা অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় যেখানে হনজুটি আক্রমণ করছিল। তারা চারপাশ খতিয়ে দেখতে থাকে কিন্তু কিছুই পরিষ্কারভাবে বোঝা যায় না। কিন্তু হোশিনা এখানে লক্ষ্য করে যে সে আগেও এরকম ধ্বংসস্তূপ দেখেছে, যার পর দুইজন অফিসার মিনাকে জানায় যে তারা কোনো পরীক্ষার্থীকে এখানে খুঁজে পাচ্ছে না। আর ঠিক তখনই কোনোমি জানায় যে কাফকা, ইচিকাওয়া আর কিকোরু কাছেরই একটি শেল্টারে পৌঁছেছে। তাদের চারপাশের অবস্থা দেখে হোশিনা বলে যে কিকোরু হয়তো অনেক শক্তিশালী, কিন্তু এমন কিছু করা তার পক্ষেও সম্ভব নয়। মিনাও তার সাথে একমত হয় এবং কাইজুদের আবারও জীবিত হয়ে ফিরে আসা আর এখানে ঘটে যাওয়া বিস্ফোরণ সম্পর্কে সন্দেহ করে বলে যে এখানে এমন কিছু একটা হয়েছে যা আমাদের বুঝের অনেক বাইরে, যার পর সে একটি তদন্তকারী টিম এবং একটি ডিসপোজাল ইউনিট এখানে আনার অর্ডার দেয়। আর হোশিনার সঙ্গে মিলে সে নিজেই বাকি ইয়োজুগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন হোশিনা, যে চুপচাপ পর্যবেক্ষণ করছিল, হঠাৎ করেই মনে করে দেখে যে এইরকম দৃশ্য সে দেখেছিল 3 মাস আগে, যখন কাইজু নাম্বার 8 এর খবর পাওয়া গিয়েছিল, যার মানে এখানে কাইজু নাম্বার 8 এর কোনো লিংক থাকতে পারে। আর যদি আপনারা না জানেন যে এখানে কিসের কথা বলা হচ্ছে, এপিসোড 2 এর এক্সপ্লেনেশনটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। পরে হাসপাতালে ইচিকাও বলে যে কাফকা সত্যি ভাগ্যবান যে সে যতটা খারাপ ভাবে আহত হতে পারতো ততটা হয়নি। কিন্তু কাফকা আবারও হাসপাতালে ভর্তি হওয়াতে মোটেও খুশি নয়। তখন ইচিকাও তাকে জানায় যে কিকোরুর অবস্থাও এখন স্থিতিশীল, আর ডিফেন্স ফোর্স তার চিকিৎসার জন্য তাদের সেরা প্রযুক্তি ব্যবহার করছে। যা শুনে কাফকা বিরক্ত হয়, কেননা সে নিজেই চিকিৎসা পাচ্ছে না। তখন ইচিকাও বলে যে তোমার তো শুধু হালকা ফ্র্যাকচার হয়েছে, তাই তোমার এই চিকিৎসার দরকার নেই। যার পর কাফকা নিজের সম্পর্কে ভাবতে শুরু করে এবং স্বীকার করে যে বহুদিন পরে সে এমন অসাধারণ মানুষের মুখোমুখি হয়েছে। সে বলে যে স্বপ্নের পেছনে দৌড়ানোর মানে হলো সবসময় তার থেকে ভালো কেউ না কেউ থাকবেই, কিন্তু এই ব্যাপারটা এতটা রোমাঞ্চকর যে এসব তার গায়ে লাগে না। তারপরে কাফকা ইচিকাওকে ধন্যবাদ জানায় তাকে উৎসাহ দেওয়ার জন্য এবং একজন ভালো বন্ধু হওয়ার জন্য। কিন্তু তারা জানতো না যে মিনা চুপচাপ তাদের কথা শুনছিল এবং হঠাৎ করেই সে তাদের সামনে এসে দাঁড়ায়, যেটা
যেটা দেখে কাফকা এবং ইচিকাওয়া দুইজনেই চমকে যায়। মিনা তখন তাদের কিকোরুকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। কাফকা মিনার সাথে কথা বলতে চাইলেও থেমে যায়, কারণ সে চায় যে সে অফিসার হওয়ার পরই মিনার সঙ্গে দেখা করুক। অন্যদিকে দেখা যায় কিকোরু জ্ঞান ফিরে পেয়েছে আর সে কাউকে আসতে দেখে ভাবে যে ওটা তার বাবা হবে, কিন্তু আসলে ওটা ছিল হোশিনা। হোশিনা তাকে জানায় যে বাকি সব ইয়োজুকে তারা মেরে ফেলেছে এবং প্রতিটি পরীক্ষার্থী বেঁচে আছে শুধুমাত্র কিকোরুর হঞ্জুকে মারার কারণে। কিন্তু কিকোরু যে হঞ্জুকে মারেনি সেই ক্রেডিট নিতে চায় না এবং একটু মন খারাপ করে। আর এটা দেখে হোশিনা প্রশ্ন করে যে তুমি কি হঞ্জুকে মারোনি? যা শোনার পর কিকোরু ভাবে যে কিভাবে কাফকা তাকে বাঁচিয়েছিল এবং সে বুঝতে পারে যে সে যদি এখন ডিফেন্স ফোর্সকে জানায় যে কাফকা একজন কাইজু, তাহলে তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে মেরে ফেলবে। তাই কিকোরু নিজের উপরই হঞ্জুকে হত্যা করার কৃতিত্ব নেয়। তবে হোশিনা তার কথায় সন্তুষ্ট হয় না, কারণ সে জানে যে এখানে কিছু একটা হচ্ছে যা তার থেকে গোপন করা হচ্ছে। সেই রাতে দেখা যায় সেই বুদ্ধিমান কাইজু যে পরীক্ষার সময় সকল কাইজুদের রিভাইভ করেছিল সে খবর শুনছে। সে জানতে পারে যে সে যেই কাইজুগুলোকে পাঠিয়েছিল তারা একজনকেও মারতে পারেনি এবং সেই জিরো ক্যাজুয়ালিটির কথা শুনে রেগে যায়। সে বিশ্বাস করতে পারে না যে তাদের ক্যাপ্টেন এতটাই শক্তিশালী হবে যে ওই লেভেলের হঞ্জুকে মেরে ফেলবে। তারপরে সে খবরে শুনে যে কাইজু নাম্বার 8 এখনো ধরা পড়েনি, আর ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোন ধরতেই তাকে বকা দেওয়া হয়, কারণ ব্রেক টাইম শেষ হয়ে গেছে আর সে এখনো টয়লেটে। আর তখনই সে এক মুহূর্তে একটি মানুষের রূপ ধারণ করে। ফোনে কথা বলা শেষ করার পর সে মানুষের সময় নিয়ে এত নিয়ম কানুনে বিরক্তি প্রকাশ করে, যার পর সে টয়লেট থেকে বের হয়ে এসে দেরি করার জন্য কাফকার সেই পুরনো ক্লিনিং ক্রুর কাছে দুঃখ প্রকাশ করে, যেখানে সে এখন মানুষের ছদ্মবেশে আছে। হাঁটার সময় তার ছদ্মবেশে একটু নষ্ট হতে নেয়, কিন্তু সে সাথে সাথেই তা ঠিক করে নেয় যাতে কেউ কিছুই বুঝতে না পারে। আর এভাবেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কাইজু নাম্বার 8 এপিসোড 4 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের অ্যানিমে লাভার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন। আর এই পুরো সিজনটার বাংলায় এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ আমরা পুরো সিজন 1 সিজন 2 রিলিজ হওয়ার আগেই এক্সপ্লেন করব। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এক্সপ্লেনেশনটা কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।